আইসের কাজে বাধা দিলে নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক প্রাইমারি জয়ী জোহরান মামদানিকে গ্রেফতারের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও মামদানিকে কমিউনিস্ট হিসেবে আখ্যা দিয়ে তার প্রতিটি কাজ সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন তিনি। প্রাইমারি নির্বাচনের রাতেই বিজয়ী বক্তৃতায় জোহরান মামদানি ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসিবাদী কোনো আচরণের ঠাঁই হবে না নিউ ইয়র্ক সিটিতে। এছাড়া পুরো নির্বাচনী প্রচারণা জুড়েই অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কঠোরতার ব্যাপারে সোচ্চার ছিলেন অভিবাসী এই যুবক। প্রাইমারিতে এন্ড্রিউ কুমোকে হারিয়ে মামদানি দেশ ও বৈশ্বিক রাজনীতিতে ব্যাপক আলোড়ন তোলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাকে উন্মাদ কমিউনিস্ট বলে আক্রমণ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। টেনেসি রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি অগলস অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির কাছে পাঠানো এক চিঠিতে মামদানির নাগরিকত্ব কেড়ে নিয়ে তাকে ডিপোর্ট করারও দাবি তুলেছেন। এছাড়া কানেকটিকাটের ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফিও মামদানির নাগরিকত্ব কেড়ে নিতে প্রেসিডেন্টকে আহ্বান জানান। এই অবস্থায় মঙ্গলবার নিউ ইয়র্কের বোর্ড অব ইলেকশন ডেমোক্রেটিক প্রাইমারির র্যাঙ্ক চয়েস ভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। সেখানে 56-44 ব্যবধানে কুমোকে হারিয়ে জয় পেয়েছেন মামদানি। তবে এই উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হওয়ার আগেই তাকে আক্রমণ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন আইসের কাজে বাধা দিলে মামদানিকে গ্রেপ্তার করা হবে। Zohran Mamdani, who in his nomination speech said he will defy ICE and will not allow ICE to arrest criminal aliens in New York City. Your message to communist Zohran Mamdani? Well, then we'll have to arrest him. সরকার থেকে পাঠানো অর্থে নিউ ইয়র্ক সিটি পরিচালিত হয়, তাই মেয়র নির্বাচিত হওয়ার পর মামদানির প্রতিটি কাজ সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা হবে বলেও সতর্ক করেছেন প্রেসিডেন্ট। We don't need a communist in this country, but if we have one, I'm going to be watching over him very carefully on behalf of the nation. 7 বছরে উগান্ডা থেকে আমেরিকায় আসে জোহরান মামদানির পরিবার। 2018 সালে তিনি আমেরিকান নাগরিকত্ব লাভ করেন। বিগ বিউটিফুল বিল নিয়ে প্রশাসনের সমালোচনা করায় ধনকুবের ইলন মাস্ককে সাউথ আফ্রিকায় বিতরণের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, পুরনো বিরোধ নতুন করে উস্কে দেয়ায় তাকে বিতরণের বিষয়টি ভেবে দেখবে প্রশাসন। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন মাস্কের মতো নাগরিককে দেশ থেকে তাড়িয়ে দেয়া এতটাও সহজ হবে না। অন্যদিকে এই বিলের সমর্থনকারী সেনেটরদের বিরুদ্ধে আগামী প্রাইমারিতে প্রচার চালাবেন বলে হুমকি দিয়েছেন ইলন মাস্ক। রিপাবলিকান সমর্থিত বিগ বিউটিফুল বিল নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মনোমালিন্যের জেরে প্রশাসন ছাড়েন ইলন মাস্ক। এরপর দুপক্ষের পাল্টাপাল্টি বাক্যবাণে তাদের সম্পর্ক হয়ে ওঠে আরও তিক্ত। সেনেটে বিলটি পাশের আগেই এক্সে নিন্দা জানিয়ে মাস্কের করা একাধিক পোস্টের কারণে দীর্ঘদিনের বিবাদ আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে। Is going to be terminated, and you know what? When you look at it, not everybody wants an electric car. মাস্কের এমন মন্তব্যের জবাবে মঙ্গলবার তাকে দেশ ছাড়া করার হুঁশিয়ারি দেন ডোনাল্ড ট্রাম্প। জানান বিষয়টি খতিয়ে দেখবেন তিনি, আর এতে কাজে লাগানো হবে মাস্কেরই সাবেক সংস্থা ডোজকে। We might have to put Doge on Elon. You know Doge is? Doge is the monster that might have to go back and eat Elon. Wouldn't that be terrible? He gets a lot of subsidies, Peter. ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প আরও বলেন, ইলেকট্রিক গাড়ির ওপর থেকে ভর্তুকি তুলে নেওয়ার কারণে বিলটির বিরোধিতা করছেন ইলন মাস্ক। বিতর্ক আরও বাড়ালে টেসলা ও স্পেস এক্সের বিলিয়ন বিলিয়ন ডলারের ভর্তুকির বিষয়েও তদন্ত শুরুর কথা জানান ট্রাম্প। তার দাবি, সরকারি ভর্তুকি ছাড়া মাস্কের কোম্পানিগুলো বন্ধ হয়ে যাবে এবং তাকে ফিরে যেতে হবে সাউথ আফ্রিকায়। তবে বিষয়টি খুবই জটিল আইনি প্রক্রিয়া বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। এই বিবাদের কারণে ইতিমধ্যেই কমে গেছে টেসলার শেয়ারের দাম। পাল্টা হুমকি দিয়ে মাস্ক বলেছেন, আগামী প্রাইমারিতে বিলের পক্ষে ভোট দেওয়া রিপাবলিকান আইন প্রণেতাদের বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বী দাঁড় করাবেন তিনি। এমনকি পিক পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দল গঠনেরও ইচ্ছার কথা জানিয়েছেন এই শীর্ষ ধনকুবের। ট্রাম্পের মেগা বিল নিয়ে ইলন মাস্কের সমালোচনার জবাব দিয়েছেন হোয়াইট হাউসের ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট অফিসের ডিরেক্টর রাসেল ভট। অন্যদিকে টেসলার শেয়ারের পতনের দায় মাস্কের কাঁধেই চাপালেন বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান রন ক্যাপিটাল পার্টনার্সের রিসার্চ অ্যানালিস্ট ক্রেগ আরউইন। তার মতে, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বিরোধ জিইয়ে রেখে নিজেরই ক্ষতি করছেন মাস্ক।
বৃহস্পতিবার নাগাদ সেনেটে পাশ হওয়া বিগ বিউটিফুল বিলটি হাউস ফ্লোরে তোলা হবে ভোটাভুটির জন্য। মঙ্গলবার রাতে ফক্স নিউজকে এই তথ্য দিলেন স্পিকার মাইক জনসন। তিনি বলেন, প্রস্তাবিত বাজেট পাশ হলে দেশের প্রতিটি মানুষ উপকৃত হবে। টিপস এবং ওভারটাইমে কর গুনতে হবে না। আর কংগ্রেসের নিম্নকক্ষে বিলটি পাশ করে ৪ জুলাইয়ের মাঝে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে তুলে দেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী স্পিকার। এদিকে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ফক্স নিউজকে জানিয়েছেন, ইলন মাস্কের হুমকি উপেক্ষা করেই সেনেটররা বাজেট বিলের পক্ষে ভোট দিয়েছেন। আর রিপাবলিকান পার্টিতে ট্রাম্পই সবশেষ কথা। সিএনএন জানিয়েছে, সেনেটে ম্যারাথন সেশন শেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিলটি পাশ হওয়ায় রাজধানী ওয়াশিংটন ডিসির দিকে ছুটছেন হাউস সদস্যরা। যে যেখানে আছেন তাদের ক্যাপিটল হিলে ফেরাতে রিপাবলিকান নেতৃত্ব জোরালো উদ্যোগ নিয়েছেন। মঙ্গলবার রাতে ফক্স নিউজের সাথে সাক্ষাৎকারে স্পিকার মাইক জনসন জানালেন, সব জিওপি কংগ্রেসম্যানকে যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এরপর রুলস কমিটির হাত ধরে বিলটি যাবে হাউস ফ্লোরে ভোটাভুটির জন্য। বৃহস্পতিবার নাগাদ সেনেটে পাশ হওয়া বাজেট বিলটি হাউস ফ্লোরে তোলা হবে ভোটাভুটির লক্ষ্যে। জনসন বললেন, প্রস্তাবিত বাজেট পাশ হলে দেশের প্রতিটি মানুষ উপকৃত হবে। টিপস এবং ওভারটাইমের জন্য কর গুনতে হবে না। আর কংগ্রেসের নিম্নকক্ষে বিলটি পাশ করে ৪ জুলাইয়ের মাঝে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী স্পিকার। এদিকে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ফক্স নিউজকে জানিয়েছেন, ইলন মাস্কের হুমকি উপেক্ষা করেই সেনেটররা বাজেট বিলের পক্ষে ভোট দিয়েছেন। রিপাবলিকান পার্টিতে ট্রাম্পই সবশেষ কথা বলে মনে করেন তিনি। স্কট জানালেন, হুমকি ধামকি না দিয়ে মাস্ক রকেট নিয়ে পড়ে থাকলেই ভালো করবেন। সেক্ষেত্রে তিনি ফাইন্যান্স নিয়ে কাজ করে যেতে পারবেন। অন্যদিকে নিউ মেক্সিকো গভর্নর মিশেল লুহান গ্রিশাম অভিযোগ করেছেন, জিওপি মেগা বিলে যেভাবে স্ন্যাপ এবং মেডিকেডের মতো গুরুত্বপূর্ণ সেবা খাতে ফেডারেল তহবিল কাটছাঁটের কথা বলা হয়েছে, তা কোনো স্টেটের পক্ষে বহন করা সম্ভব হবে না। এর ফলে দীর্ঘমেয়াদী ক্ষতিতে পড়বে পুরো দেশ বলেও সতর্ক করেছেন এই ডেমোক্রেটিক গভর্নর। সেনেটে পাশ হওয়া বিগ বিউটিফুল বিলে দেশের মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না বলে দাবি করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাস্থ্য খাতে যথেষ্ট উদার উদ্যোগ নেওয়া হচ্ছে, বন্ধ হবে অপচয় ও জালিয়াতি। তাছাড়া সংশোধিত বিলটি হাউসে আরও সহজে পাশ হবে বলেও আশা করছেন ট্রাম্প। কিন্তু বর্ষিয়ান ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড ব্লুমেন্থাল বলছেন, এই বিলের কারণে মিলিয়ন মিলিয়ন নারী, শিশু ও বয়স্ক মানুষ তাদের নিত্যদিনের স্বাস্থ্যসেবা হারাবে। তাদের দুর্দশার কোনো সীমা থাকবে না। ইয়েল বাজেট ল্যাবের মতো দেশের 20% ধনী $6,000 করে কর ছাড় পাবে, অথচ সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীর 20% প্রতি বছর $560 হারাবে। সোমবার থেকে রাত দিন এক করে টানা 24 ঘন্টারও বেশি ম্যারাথন ভোটের আমা শেষে টাই ব্রেকিং ভোটে সেনেটে পাশ হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিলটি। সেনেটের এই বাজেট সংস্করণ হাউসে পাশে বুধবার সকালে কংগ্রেসম্যানরা ভোট দেবেন বলে আশা করা হচ্ছে। এর মাঝেই রেজলিউট ডেস্কে বসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, সেনেটে পাশ হওয়া বিগ বিউটিফুল বিলে দেশের মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হবে না। তিনি বলেন, স্বাস্থ্য খাতে যথেষ্ট উদার উদ্যোগ নেওয়া হয়েছে, বন্ধ হবে অপচয় ও জালিয়াতি। তাছাড়া সংশোধিত বিলটি হাউসে আরও সহজে পাশ হবে বলেও আশা করছেন তিনি। কিন্তু বর্ষিয়ান ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড ব্লুমেন্থাল বলছেন, এই বিলের কারণে মিলিয়ন মিলিয়ন নারী, শিশু ও বয়স্ক মানুষ তাদের নিত্যদিনের স্বাস্থ্যসেবা হারাবে। তাদের দুর্দশার কোনো সীমা থাকবে না। বর্তমানে স্বাস্থ্যসেবায় প্রায় 72 মিলিয়ন নাগরিক মেডিকেড সুবিধা পাচ্ছে, আর খাদ্য সহায়তায় স্ন্যাপের উপর নির্ভরশীল 40 মিলিয়নের বেশি। সিএনএন এর মূল্যায়ন বলছে 15 মিলিয়নের বেশি মানুষ হেলথ ইন্স্যুরেন্স হারাবে। সিবিএর হিসাব বলছে 1 দশকে যদি $3 ট্রিলিয়ন বেশি ঋণ সীমায় যুক্ত হয়, সেক্ষেত্রে ব্যয় মেটাতে অতিরিক্ত অর্থ সংগ্রহ করতে হবে। সেন্টার ফর এ রেসপন্সিবল ফেডারেল বাজেট এর পর্যবেক্ষণ বলছে, সার্বিকভাবে তখন অতিরিক্ত সুদ বেড়ে দাঁড়াবে $600 থেকে $700 বিলিয়ন। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রস্তাবিত বাজেটে আমেরিকার প্রতিটি নাগরিকের ওপর কোনো না কোনো ভাবে নেতিবাচক প্রভাব পড়বে। ইয়েল বাজেট ল্যাবের মতে দেশের 20% ধনী,
$6,000 করে ছাড় পাবে, অথচ সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীর 20% এই বিলের কারণে প্রতি বছর $560 করে হারাবে। ওদিকে গণমাধ্যমে এই বিল নিয়ে যতগুলো জনমত জরিপ চালানো হয়েছে তার প্রত্যেকটিতেই ট্রাম্পের উপর আস্থা রাখতে পারছেন না দেশের অধিকাংশ মানুষ। এমনকি ফক্স নিউজও বলছে বিগ বিউটিফুল বিলটি অপছন্দ করছেন 59% মানুষ। কংগ্রেসের নিম্নকক্ষে লাল শিবিরের আইন প্রণেতা রয়েছে 220 জন এবং নীল শিবিরের 212 জন। 3 জনের বেশি জিওপি হাউস সদস্য বেঁকে বসলে আটকে যেতে পারে ট্রাম্পের বহুল আকাঙ্ক্ষিত বিলটি। বাজেট বিল পাশ করায় রিপাবলিকান সেনেটরদের কড়া সমালোচনা করেছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার এবং হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ। মঙ্গলবার ওয়াশিংটন ডিসির এক সংবাদ সম্মেলনে জিওপি সহকর্মীদের এমন পদক্ষেপের নিন্দা জানিয়ে শুমার বলেন, তারা জনগণের সাথে যে বিশ্বাসঘাতকতা করেছেন এবং এর দায় আগামীতে তাদের বয়ে বেড়াতে হবে। অপরদিকে এটিকে দেশের ইতিহাসে স্বাস্থ্যসেবার উপর সবচেয়ে বড় আঘাত বলে মন্তব্য করেছেন জেফ্রিজ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিল পাশের পর নিন্দার ঝড় তুলেছেন ডেমোক্রেটিক আইন প্রণেতারা। ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান সেনেটরদের সমালোচনা করে সেনেট মাইনরিটি লিডার চাক শুমার বলেন, এই বিল তাদের স্টেটের ওপর খারাপ প্রভাব ফেলবে এমনটা জানার পরও প্রেসিডেন্ট ট্রাম্প ও তার ধনী বন্ধুদের প্রতি আনুগত্য দেখিয়ে এই বিলে ভোট দিয়েছেন তারা। তবে বিলটি পাশের পর অনেক রিপাবলিকানের চোখে মুখেও বিষণ্ণতা ফুটে উঠেছে বলে দাবি করেন শুমার। তিনি মনে করেন বিলটির পক্ষে ভোট দিলেও নিজেদের নির্বাচনী স্টেট আর পার্টির ওপর এর দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব সম্পর্কে আঁচ করতে পেরেছেন ওই আইন প্রণেতারা। শুমার জোর দিয়ে বলেন, জিওপি সেনেটর লিসা মার্কোয়াস্কির সমর্থন পেতে অ্যালাস্কার জন্য যে বিশেষ সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল সেনেট রিপাবলিকানরা, সেটি সফলভাবে আটকে দিয়েছেন তারা। বিরোধী সহকর্মীদের সতর্ক করে দিয়ে শুমার বলেন, যখনই মেডিকেড সুবিধা বন্ধ, চাকরি হারানো, স্ন্যাপ তহবিল হাতছাড়া হওয়া ও বিদ্যুৎ বিল বাড়ার মতো সমস্যার মুখোমুখি হবেন নাগরিকরা, তখনই রিপাবলিকানদের ওই বিশ্বাসঘাতকতার কথা মনে করবেন তারা। ডেমোক্রেটদের কৌশল সম্পর্কে প্রশ্নের জবাবে শুমার বলেন, এখন এই বিলের পক্ষে ভোট দেওয়া রিপাবলিকান সেনেটরদের স্টেটগুলোতে লড়াই চালিয়ে যাবেন তারা। প্রতিদিন মানুষকে মনে করিয়ে দেবেন তাদের সাথে কি ঘটেছে। সবশেষে হাউস ডেমোক্রেটদের এই বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানান শুমার। এদিকে রিপাবলিকান সমর্থিত এই বিল পাশের তীব্র সমালোচনা করেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজও। বিলটিতে স্বাস্থ্যসেবা খাতে প্রস্তাবিত ব্যাপক কাটছাটের ব্যাপারে সতর্ক করে দিয়ে তিনি বলেন, এর ফলে মূলত ক্ষতিগ্রস্ত হবে প্রতিবন্ধী আমেরিকানরা। তিনি মনে করছেন এই বিলটি কার্যকর হলে পর্যাপ্ত চিকিৎসার অভাবে জীবন হারাতে পারে অনেকে। বিলটি পাশের পর রাগে রীতিমতো কাঁপছেন কানেটিকাটের ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফি। বিলটির পক্ষে ভোট দেওয়া আইন প্রণেতাদের জবাবদিহিতার অঙ্গীকার করে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সেনেটর মার্ফি। নিউ ইয়র্ক সিটির মেয়র পদে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেলেন ডেমোক্রেটিক প্রার্থী জোরান মামদানি। মঙ্গলবার ডেমোক্রেটিক প্রাইমারিতে মামদানিকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করে নিউ ইয়র্ক সিটির ইলেকশন বোর্ড। এর মধ্য দিয়ে নভেম্বরের মেয়র নির্বাচনের জন্য দলের মনোনয়ন নিশ্চিত করলেন এই ডেমোক্রেটিক প্রার্থী। নির্বাচনে বর্তমান মেয়র এরিক অ্যাডামসের মুখোমুখি হবেন মামদানি। ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নিউ ইয়র্ক সিটি ইলেকশন বোর্ড। ফলাফল অনুযায়ী 56% ভোটে জয় পেয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোরান মামদানি, যেখানে বিজয়ী হতে প্রয়োজন 50% ভোট। এর ফলে মেয়র পদে ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন পেলেন মামদানি। ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে সাধারণ নির্বাচনে বর্তমান মেয়র এরিক অ্যাডামসের মুখোমুখি হবেন মামদানি। 2021 সালে ডেমোক্র্যাট প্রার্থী হয়েই নির্বাচনে জয়ী হন মেয়র অ্যাডামস। তবে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। অ্যাডামসের পাশাপাশি সাধারণ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলভার মুখোমুখি হবেন মামদানি। এছাড়াও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বতন্ত্র প্রার্থী অ্যাটর্নি জিম ওয়ালডেনও। চূড়ান্ত ফলাফলে 44% ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসেন অ্যান্ড্রু কুয়োমো। তবে সাবেক এই গভর্নর স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা এখনও নিশ্চিত করেননি তিনি।
2021 সালে র্যাঙ্ক চয়েস ভোটিং সিস্টেমে ভোট গ্রহণ করেছিল নিউ ইয়র্ক সিটি, যেখানে ক্রমানুসারে পছন্দের 5 জন প্রার্থীকে র্যাঙ্ক করতে পারতেন ভোটাররা। এরপর পিছিয়ে থাকা প্রার্থীদের ধীরে ধীরে বাদ দেওয়া হয়। প্রার্থীদের মধ্যে কেউ 50% ভোট না পাওয়া পর্যন্ত এগিয়ে থাকা প্রার্থীদের মধ্যে ভোট পুনর্বণ্টন করা হয়। প্রাইমারিতে কিভাবে এমন বিস্ময়কর জয় এলো তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন মামদানি। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে 2021 সালে অ্যাডামসের নির্বাচনী প্রচারণার সাথে প্রাইমারিতে তার জয়ের তুলনা করেন মামদানি। তিনি বলেন, অনেকেই মনে করে যে একাধিক রাউন্ডের র্যাঙ্ক চয়েস ভোটের পর তাদের জয় আসবে। গত নির্বাচনে এরিক অ্যাডামস 7 রাউন্ডে যা পেয়েছিলেন তার চেয়ে এবার প্রথম রাউন্ডেই তিনি বেশি ভোট পেয়েছেন বলে জানান মামদানি, যা রীতিমতো তাকে অবাক করেছে। প্রকাশিত ওই ভিডিওতে তিনি আরও জানান, নির্বাচনে তার লক্ষ্য ছিল মানুষকে ডেমোক্রেটিক পার্টিতে ফিরিয়ে আনা। এমনকি প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পেছনে নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের উল্লেখযোগ্য ভূমিকার কথাও তুলে ধরেন জোরান মামদানি। অবৈধ অভিবাসীদের নির্ধারিত বন্দিশালায় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার নিউ ইয়র্ক টাইমস জানায়, জুন মাস পর্যন্ত প্রায় 56,000 অবৈধ অভিবাসীকে দেশের বিভিন্ন বন্দিশালায় আটকে রাখা হয়েছে, যা ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি। এদিকে শরণার্থীদের অধিকাংশ জরুরি চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন মানবাধিকার কর্মীরা, যদিও এসব আমলে নেননি বর্ডারজার টম হোমেন। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর অবৈধ অভিবাসীদের দেশ থেকে বিতাড়নে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে অবৈধ অভিবাসীদের জন্য নির্ধারিত কারাগারগুলোতে ধারণ ক্ষমতার চেয়েও বেশি হারে বন্দীদের আটকে রাখার অভিযোগ উঠেছে। নিউ ইয়র্ক টাইমস জানায়, জুন মাস পর্যন্ত প্রায় 56,000 অবৈধ অভিবাসীকে দেশের বিভিন্ন কারাগারে আটক রাখা হয়েছে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে অবৈধ অভিবাসী সন্দেহে আইসের হাতে আটক হন সেলিনা রেমিরেজ। প্রত্যক্ষদর্শীদের মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, মুখোশধারী আইস কর্মকর্তাদের হাত থেকে বাঁচতে গাছ জড়িয়ে ধরেন তিনি। এ সময় স্থানীয়রা গ্রেফতারি পরোয়ানা দেখতে চাইলে জোরপূর্বক রেমিরেজকে গাড়িতে তোলেন আইস কর্মকর্তারা। তার আইনজীবীদের অভিযোগ, গ্রেফতারের 36 ঘন্টা পেরিয়ে গেলেও রেমিরেজকে কোথায় আটক করা হয়েছে সে বিষয়ে কিছুই জানায়নি আইস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর প্রায় 185,000 অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় নিউ ইয়র্ক টাইমস। আটক বিপুল সংখ্যক অবৈধ অভিবাসীদের বেশিরভাগই স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। জরুরি চিকিৎসার অভাবে গত 6 মাসে অন্তত 10 জন অবৈধ অভিবাসী মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে মায়ামির ক্রোম ডিটেনশন সেন্টারের বন্দীরা SOS সাইন তৈরি করে জরুরি চিকিৎসার দাবি জানিয়েছেন। একই ডিটেনশন সেন্টারে 75 বছর বয়সী কিউবান নাগরিকের মৃত্যুতে মানবাধিকার কর্মীরা উদ্বেগ জানিয়েছেন। এদিকে ডিটেনশন সেন্টারে মৃত্যুর ঘটনা নিয়ে কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন বর্ডারজার টম হোমেন। আইসের বন্দি শিবিরগুলোতে জরুরি চিকিৎসা সুবিধা আছে বলেও দাবি করেন তিনি। এদিকে অবৈধ অভিবাসীদের জন্য ফ্লোরিডায় নবনির্মিত অস্থায়ী ডিটেনশন সেন্টার এলিগেটর অ্যালকাট্রাজ পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চারপাশে এলিগেটর আর সাপে পরিপূর্ণ এই ডিটেনশন সেন্টারকে অমানবিক বলে সমালোচনা করছেন মানবাধিকার কর্মীরা। যদিও ট্রাম্পের দাবি, অবৈধ অভিবাসীরা যেন পালানোর পথ খুঁজে নিয়ে আবারও দেশের ক্ষতি না করতে পারে, সেই লক্ষ্যেই এই বন্দিশালা নির্মাণ করা হয়েছে। এদিকে এলিগেটর অ্যালকাট্রাজ সহ অবৈধ অভিবাসীদের বন্দি শিবির নিয়ে যারা সমালোচনা করেছেন তারা অপরাধের পক্ষে কথা বলছেন বলে মন্তব্য করেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার। অবৈধভাবে বসবাসকারীরা আরামে থাকার সুযোগ পাবেন না বলেও জানান তিনি। ইউক্রেনের জন্য বরাদ্দকৃত একাধিক অস্ত্রের চালান স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ এই সংক্রান্ত নির্দেশ দিয়েছেন বলে দাবি করেছেন বিসি নিউজ। হোয়াইট হাউস জানিয়েছে, মিত্রদের সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে, আর এ কারণেই প্রশাসনের এমন সিদ্ধান্ত। তবে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ মনে করেন, আমেরিকার কাছে অস্ত্রের ঘাটতি থাকার কারণেই নির্ধারিত কিছু অস্ত্রের চালান স্থগিত করেছে ওয়াশিংটন। ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের একটি চালান স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। প্রশাসনের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন দাবি করেছেন বিসি নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, দেশের সামরিক বাহিনীর জন্য সমরাস্ত্রের মজুদ নিয়ে উদ্বেগের কারণে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি জানিয়েছেন, অন্যান্য দেশে ওয়াশিংটনের পাঠানো সামরিক সহায়তার বিষয়টি পর্যালোচনার ভিত্তিতে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই বিষয়ে রুশ গণমাধ্যমের টেলিফোনে দেয়া এক সাক্ষাৎকারে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, তিনি বুঝতে পেরেছেন যে পেন্টাগনের কাছে কিছু অস্ত্রের ঘাটতি রয়েছে, আর এই কারণেই নির্দিষ্ট কিছু অস্ত্রের চালান স্থগিত করা হয়েছে। আমি যতটুকু বুঝি এই সিদ্ধান্তের কারণ কিছু অস্ত্রের ঘাটতি। গুদামে নির্দিষ্ট কিছু অস্ত্রের সংকট রয়েছে পেন্টাগনের। তবে যাই হোক না কেন, ইউক্রেনকে যত কম অস্ত্র দেওয়া হবে, সেখানে আমাদের বিশেষ সামরিক অভিযান শেষের সময় দ্রুত ঘনিয়ে আসবে। পলিটিকো সহ একাধিক গণমাধ্যম দাবি করেছে, আটকে দেয়া চালানে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের মিসাইল, প্রিসিশন আর্টিলারি এবং হেল ফায়ার মিসাইল রয়েছে। ইউক্রেনের আইন প্রণেতা ফাইডর ভাইনিসালাভস্কি ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। বুধবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এমন সিদ্ধান্তে তারা ট্রাম্প প্রশাসনের ওপর অসন্তুষ্ট হয়েছেন। এই সিদ্ধান্তে আমরা অবশ্যই অসন্তুষ্ট হয়েছি। রাশিয়া আমাদের ওপর যে সন্ত্রাসী হামলা চালাচ্ছে, শহর গ্রাম ধ্বংস করছে, সাধারণ মানুষকে হত্যা করছে, সেই প্রেক্ষাপট বিবেচনায় এই সিদ্ধান্ত অত্যন্ত বেদনাদায়ক। আমার মনে হয় আমাদের কূটনীতিকরা এবং প্রেসিডেন্ট নিজে এ বিষয়ে আমেরিকার সাথে কথা বলবে। আশা করি আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হবে। ফাইডর জানান, প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের মিসাইল শুধুমাত্র আমেরিকা উৎপাদন করে। অন্য কোনো দেশের কাছ থেকে আমেরিকার উৎপাদন করা এই মিসাইল কিনতে গেলেও উৎপাদকের অনুমোদন লাগবে। আমেরিকা যদি অন্তত এই অনুমোদনটুকু দেয়, তাহলে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে টিকে থাকা ইউক্রেনের জন্য সহজ হবে বলে দাবি করেন তিনি। এদিকে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে হতাশ সাধারণ ইউক্রেনিয়ানরা। নাস্তি ইশনেকো নামে এই নারী বলেন, এমন সিদ্ধান্তে মোটেও বিস্মিত নন তিনি। সত্যি কথা বলতে আমি মোটেই বিস্মিত নই। এমনটা হবে আমি ধরেই নিয়েছিলাম। গত কয়েক মাসে একদিকে আমরা আমাদের ইউরোপিয়ান মিত্রদের সাথে সম্পর্কের উন্নতি করেছি, অন্যদিকে সময়ের সাথে সাথে ডোনাল্ড ট্রাম্পের আচরণ আরও বেশি অস্থিতিশীল হয়েছে, যার প্রেক্ষাপটে এমন পদক্ষেপ খুবই স্বাভাবিক। অনেকেই মনে করেন, কার্যকর এয়ার ডিফেন্স সিস্টেম ছাড়া ইউক্রেন রাশিয়ার সামনে একদিনও দাঁড়াতে পারবে না। হিপ হপ তারকা শন ডিডি কম্পসের বিরুদ্ধে যৌন পাচার সহ নানা অপরাধের মামলার বিচার শেষ হতে চলেছে। তার বিরুদ্ধে আনা 5টি অভিযোগের মধ্যে 4টির বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছেন জুরি সদস্যরা। তবে একটি অভিযোগের বিষয়ে একমত হতে পারেনি তারা। তাই আংশিক রায় গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়ে সংঘবদ্ধ ষড়যন্ত্রের এই অভিযোগের বিষয়ে সিদ্ধান্তে আসতে জুরিকে আলোচনা চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন নিউ ইয়র্কের বিচারক অরুণ সুব্রামানিয়ান। হিপহপ তারকা শন ডিডি কম্পসের বিরুদ্ধে বহুল আলোচিত মামলার বিচার শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। 2024 সালের সেপ্টেম্বরে দায়ের করা এই মামলায় জোরপূর্বক যৌন পাচার সহ 3টি ফেডারেল অভিযোগে অভিযুক্ত করা হয় কম্পসকে। পরবর্তীতে তার বিরুদ্ধে আরও 2টি অভিযোগ আনা হয়। সব অভিযোগেই নিজেকে নির্দোষ দাবি করেন কম্পস। চাঞ্চল্যকর এই মামলায় কম্পসকে একটি অপরাধী চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে, যারা নারীদের হুমকি ও নির্যাতনের মাধ্যমে জোরপূর্বক মাদকসেবী ও পুরুষ যৌনকর্মীদের সঙ্গে যৌন উৎসবে অংশ নিতে বাধ্য করত এবং তাদেরকে এ বিষয়ে মুখ না খুলতে হুমকি দেওয়া হতো। কম্পসের পক্ষ থেকে দাবি করা হয় এসব যৌনকর্ম সম্মতিমূলক ছিল এবং যদিও তার সম্পর্কের মধ্যে কখনো কখনো সহিংসতা থাকত, তবে তিনি যৌন পাচারের সঙ্গে জড়িত ছিলেন না। দীর্ঘ শুনানি ও যুক্তিতর্কের পর মামলার বিচারে নিয়োগকৃত জুরি সদস্যরা মঙ্গলবার নিউ ইয়র্কের ইউএস ডিস্ট্রিক্ট জাজ অরুণ সুব্রামানিয়ানকে জানান, তারা 5টি অভিযোগের মধ্যে 4টির বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছেন, কিন্তু প্রথম অভিযোগ অর্থাৎ সংঘবদ্ধ ষড়যন্ত্রের বিষয়ে একমত হতে পারেননি। উভয় পক্ষের আইনজীবীদের সাথে আলোচনার পর বিচারক অরুণ সুব্রামানিয়ান জুরিকে অবশিষ্ট অভিযোগের বিষয়ে আলোচনা চালিয়ে যেতে বলেন এবং বুধবার পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতবি করেন। অন্য 4টি অভিযোগে জুরি রায়ও প্রকাশ করেননি বিচারক। ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নি ক্যারোলাইন পলিসি বলেন, রিকো অ্যাক্টের অধীনে সংঘবদ্ধ ষড়যন্ত্রের অভিযোগটি বেশ জটিল। বিচারকের আলোচনা চালিয়ে যেতে নির্দেশ দেওয়াকে প্রত্যাশিত বলে উল্লেখ করেন এই আইন বিশ্লেষক। তিনি আরও বলেন, শন ডিডির বিরুদ্ধে যৌন পাচারের অভিযোগগুলো খুব গুরুতর, যার প্রতিটির জন্য ন্যূনতম 15 বছর করে কারাদণ্ড হতে পারে। এছাড়া সংঘবদ্ধ ষড়যন্ত্রের অভিযোগে আজীবন কারাদণ্ড হতে পারে বলে জানান ক্যারোলাইন পলিসি।
নিউ ইয়র্ক সিটির পাবলিক পার্কে শিশু কিশোরদের খেলাধুলার জায়গা চলে যাচ্ছে যুবক ও ভবঘুরেদের দখলে। খেলাধুলার পরিবর্তে এসব মাঠে কেউ কেউ করছেন মাদক সেবন। শিশু কিশোরদের শারীরিক ও মানসিক বৃদ্ধিতে এইসব পরিবেশ নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করেন অভিভাবকেরা। কুইন্সের হার্ট প্লেগ্রাউন্ড, কেউ করছেন মাদক সেবন, আবার কেউ বসিয়েছেন জুয়ার আসর। ভবঘুরেদের দখলে এ পার্কে কেউ বসার সিটটাকে বিছানা বানিয়ে দিচ্ছেন শান্তির ঘুম, কেউ বা সারছেন দুপুরের খাবার। অনেকে আবার মাদক সেবন করে মাতাল অবস্থায় পড়ে আছেন পার্কের পাশে। শিশু কিশোরদের খেলাধুলার পার্কটা এখন একদল ভবঘুরে আর নেশাগ্রস্তদের দখলে। কুইন্স, ব্রুকলিন ও ব্রঙ্কসের যেসব এলাকায় ভবঘুরেদের আনাগোনা বেশি, সেসব এলাকার পার্কের পরিবেশ দিন দিন যাচ্ছে খারাপের দিকে। এদিকে ট্রাভার্স প্লেগ্রাউন্ডের ভেতরে দোকান বসানোর নিয়ম না থাকলেও পসরা সাজিয়ে বসিয়েছেন দোকানিরা। পার্কের ভিতরে পোষা প্রাণী নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না অনেকেই। প্লেগ্রাউন্ডের নিয়মের তোয়াক্কা না করায় তার প্রভাব পড়ছে পার্কের পরিবেশের ওপর। জনসংখ্যা অনুপাতে প্লেগ্রাউন্ডের সংখ্যা খুবই কম। যাও আছে প্লেগ্রাউন্ড, সেই প্লেগ্রাউন্ডগুলো নানাভাবে কলুষিত হয়ে যাচ্ছে। এমনকি ড্রাগ অ্যাডিক্টেড কিছু লোকজনও সেখানে আস্তানা এমনভাবে করে ফেলছে যে সাধারণ পাবলিকের, বিশেষ করে শিশুদের সেখানে অবাধে বিচরণ করা নিরাপদ মনে না করে অনেক প্যারেন্টই তাদের বাচ্চাদেরকে এই পার্ক থাকা সত্ত্বেও সেই পার্কে খেলাধুলার সুযোগ দেয় না। খেলাধুলা করার ওরকম সুযোগটা পাচ্ছে না। বিভিন্ন ভ্যারাইটিস পিপুল ওখানে থাকে, বিভিন্ন পরিবেশ থাকে, যার কারণে অনেক বাচ্চারাই ওখানে যে ওদের সিকিউর ফিল করে না, মা বাবা ওখানে পাঠাইতে চায় না। নিউ ইয়র্ক সিটিতে শিশু কিশোরদের খেলাধুলার জন্য নির্মাণ করা হয়েছে 1700 পার্ক ও প্লেগ্রাউন্ড। কিছু পার্কের অবস্থা নেতিবাচক হলেও অন্য পার্কগুলোর অবস্থা কিছুটা সন্তোষজনক। পার্কে ফসে সুস্থ এলাকা, কান্নাকাটি নাই, কিচ্ছু নাই, সুস্থ সবল একটা বাচ্চার মধ্যে খেলাধুলা করতে। ঘরের ভিতরে বাচ্চারা তারা থাকলে সবসময় মোবাইল নিয়ে অনেক হাত নাড়ানাড়ি করে, তারা অনেক কিছু দেখতে চায়। বাচ্চারা কিন্তু ঘরমুখী থাকে, আর যদি ওই প্লেগ্রাউন্ডে চলে যায় তাহলে কিন্তু আর এটা থাকে না। তাদের বাচ্চাদের মানসিকভাবে তারা অনেক ভালো থাকে এবং কাজকর্ম করতো, পড়াশোনা করতো, তারা খুব ভালো ফিল করে। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্পর্ক গড়তে অবদান রাখছে এসব প্লেগ্রাউন্ড। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থা রয়েছে সিটির কিছু প্লেগ্রাউন্ডে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।